পড়েছিলাম প্রথম দিন, সেটা হচ্ছে আলো কীভাবে সরলরেখায় চলে, আলো ও কীরকম উৎস হয় সেগুলো সম্বন্ধে জেনেছিলাম। আমরা জেনেছিলাম যে আলো কি মাধ্যমের মধ্যে দিয়ে কীভাবে যেতে পারে না যেতে পারে, সেই ধরনের মাধ্যমের কি পার্থক্য, সেগুলো সম্বন্ধে জেনেছিলাম। দ্বিতীয় দিনে আমাদের যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমরা আলোর প্রতিফলন আর আলোর প্রতিসরণ সম্বন্ধে জেনেছি। আমরা জেনেছি প্রতিফলনের সূত্রগুলো কীরকম হয়, আমরা জেনেছি যে আপতন কোণ কাকে বলে, প্রতিফলন কোণ কাকে বলে। আমরা সেখানে জেনেছি যে যখন প্রতিফলন হয় তখন আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হয়। আমরা এরপর জেনেছি প্রতিসরণ কাকে বলে। আমরা দেখেছি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন যায় আলো, তখন তার ক্ষেত্রে আলোর যে যাওয়ার যে রাস্তাটা সেটা চেঞ্জ হয়ে যায়, সেটা বেঁকে যায়। এই জিনিসটাকে আমরা প্রতিসরণ বলি। আমরা প্রতিবিম্ব কি জেনেছি, প্রতিবিম্ব যে প্রতিফলনের জন্য তৈরি হয়, প্রতিসরণের জন্য তৈরি হয়, সেটাও আমরা জেনেছি। আমরা জেনেছি যে যখন প্রতিফলনের জন্য প্রতিবিম্ব তৈরি হচ্ছে তখন সেক্ষেত্রে যে বস্তুর যে দৈর্ঘ্য, বস্তুর সেটা প্রতিফলন, সেটা প্রতিবিম্বের দৈর্ঘ্যের সমান হচ্ছে। আবার আমরা ওই জিনিসটাও জেনেছি, খুব গুরুত্বপূর্ণ একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে যে আমরা যখন প্রতিফলনের জন্য প্রতিবিম্ব হয় যেরকম আয়নাতে, তখন আমাদের ডান হাতটা বাঁ হাতে দেখায়, বাঁ হাতটা ডান হাত দেখায়, যেটাকে পার্শ্বীয় পরিবর্তন বলে। সেটা সম্বন্ধেও আমরা জেনেছি। পার্শ্বীয় পরিবর্তনের একটা সুন্দর উদাহরণ দেখেছি অ্যাম্বুলেন্স লেখাটার ক্ষেত্রে, যেটা আমি বলেছিলাম গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো প্রতিবিম্ব অবধি আমাদের এই অবধি জেনেছি। আজকে আমাদের আরেকটা নতুন পার্ট, সেটা হচ্ছে বর্ণালী, আলোর বর্ণালী। এইখানে একটা সুন্দর জিনিস, মানে যে জিনিসটা আমাদের কখনো মাথায় আসে না, সেই জিনিসটা আমরা এখানে বুঝতে পারবো। সেটা হচ্ছে আমাদের যে সূর্য থেকে যত যে আলোটা আসে, যেটাকে আমরা সাদা আলো বলি, ঠিক আছে? এই সাদা আলোর মধ্যে আমাদের অনেকগুলো রং থাকে। 7খানা রং তো আমরা পরিষ্কার দেখতে পাই। 7 রঙা রামধনু, এই কথাটা তো আমরা শুনেছি। এই রামধনু জিনিসটা তৈরি হয় যখন আমরা এই সাদা আলোটাকে ভেঙে দিতে পারি, এই বিভিন্ন রঙে ভেঙে দিতে পারি, তখন আমরা এরকম রামধনু দেখতে পাই। এই ঘটনাটাকে, এই ভেঙে দেওয়া ঘটনাটাকে বলা হয় হচ্ছে আলোর বিচ্ছুরণ। কি বলে? আলোর বিচ্ছুরণ। তাহলে আলোর বিচ্ছুরণ কি? একটা সাদা রঙের আলোকে বিভিন্ন রঙের আলোতে ভেঙে দেওয়ার ঘটনাটা, সেটা হলো আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণের ফলে যেটা তৈরি হয় সেইটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে বর্ণালী। আলোর বিচ্ছুরণের ফলে যে বিভিন্ন রঙগুলো আলাদা আলাদা করে দেখতে পাওয়া যায়, সেটা হলো বর্ণালী। এখানে কোনটা? এখানে এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে আমার বর্ণালী। বর্ণালী আমাদের যখন সাদা আলো থেকে তৈরি হয়, তাতে কটা রং দেখতে পাওয়া যায়? 7টা রং আমরা পরিষ্কার দেখতে পাই। কি বলে তাদেরকে? বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। কি কি? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, বেগুনি, কমলা আর লাল। বেনি আসহ কলা। তাহলে আমাদের এই সাদা আলো ভেঙে গেলে যে আলোগুলো তৈরি হয় সেইটার নাম হচ্ছে বেনি আসহ কলা। এখানে দেখো লিখেছে বেগুনি নীল করে, এই জিনিসটা এখানে দিয়েছে। এই জিনিসটাকে, এই যে আলোর পটিকে, বিভিন্ন 7টা আলাদা হওয়া আলোর পটিকে একসঙ্গে বলে হচ্ছে বর্ণালী। কখন তৈরি হয়? আমরা রামধনু কখন দেখি? রামধনু দেখি হচ্ছে যখন আকাশে মেঘ থাকে, এইদিকে রোদ ওঠে, সেই সময়। কেন? আকাশে মেঘের মধ্যে তো জলের কণা আছে, জলের কণা হয়তো মেঘ তৈরি হয়, না হলে কেন মেঘ থেকে যখন বৃষ্টি হয় তখন জল পড়ে গেল, তো তার মানে জলের কণা থেকে নিশ্চয়ই মেঘ তৈরি হয়। তো জলের কণা থেকে যে মেঘ তৈরি হয়, তার মধ্যে দিয়ে যখন সূর্যের আলো যেতে যায় তখন এইভাবে ভেঙে যায়। এই ঘটনাটা আমরা এখানেও তৈরি করতে পারি। আমরা প্রিজম দিয়ে তৈরি করতে পারি। প্রিজমের মধ্যে দিয়ে যদি আমরা আলো পাঠাই, তাহলে আমরা এইভাবে বর্ণালীতে ভেঙে ফেলতে পারি। আমরা সেটা দেখি। আমরা যদি কোনো একটা ছোট কোনো
কিছু পাই ভিডিও জাতীয়, আমি দেখে নিচ্ছি একবার। এই যে দেখো এইখানে খুব সুন্দর করে ছবিটা একদম পরিষ্কার দেখতে পাবে তুমি। এই দেখো এই একটা প্রিজমের মধ্যে দিয়ে গেলে এই জিনিসটা তৈরি হয়, এইভাবে প্রত্যেকটা অংশ ভেঙে যায়, এই জিনিসটা আমাদের এখানে তৈরি হয়। এই দেখো এই যে কি সুন্দর স্পেকট্রাম তৈরি হচ্ছে, এই যে সাদা আলো এসছে, এসে এই প্রত্যেকটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা খুব হালকা একটা পাওয়া যায়, আর লাল, এইভাবে আমাদের তৈরি হয় প্রিজম জিনিসটা। আমাদের কাছে মোটামুটি এই একটা আইডিয়া। এই যে দেখো এখানে করে গ্লাস প্রিজম দিয়ে দিয়েছে। প্রিজমটা কীরকম দেখতে হয়, এই যে এরকম দেখতে হয় প্রিজম জিনিসটা। এই যে এরকম টাইপের জিনিসটা দেখতে হয়, আলো এসে পড়ে এইভাবে ভাগ হয়ে যায়। এইখানে দেখো ছবিতে দেখিয়েছে, এই যে একটা প্রিজম দেখিয়েছে কিভাবে আমাদের ভাঙে। এই দেখো ভায়োলেট, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এইভাবে আমাদের ভেঙে যায়। ঠিক আছে, প্রিজম কি দিয়ে তৈরি করে? প্রিজম তোমার কাঁচ দিয়ে মেনলি আমাদের তৈরি হয়। আমাদের যদি এই ল্যাব খুলে আমরা তখন সেখানে দেখাতে পারবো প্রিজম জিনিসটা। এই যে এরকম টাইপের দেখতে হয় জিনিসটাকে, এই যে এরকম টাইপের জিনিসটাকে দেখতে হয়। ঠিক আছে, এই যে এই ধরনের জিনিসটি দেখতে হয়। ওকে, আর ভেঙে যাওয়া ব্যাপারটা এখানটায় তুমি কিছুটা পরিষ্কার দেখতে পাবে। এই যে এই আলোটা এসেছিলো, এই জিনিসটা এইভাবে আস্তে আস্তে অল্প ইয়েতে প্রত্যেকটা রঙে আলাদা আলাদা করে ভেঙে যাচ্ছে এরকম প্রিজমের মধ্যে দিয়ে যখন যাচ্ছে। বোঝা গেছে? আমরা আবার ওই জায়গাটায় ফিরি। তাহলে এইখানে এটা যে তৈরি হচ্ছে এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে বর্ণালী। এই যে আমাদের বর্ণালী তৈরি হচ্ছে। ঠিক আছে, এইটা আমাদের জলের মধ্যে দিয়ে যখন যায় আকাশে, মানে মেঘের সময়, সেখানেও আমাদের একটা বর্ণালী তৈরি হয়। এইবার কথা হচ্ছে যে আমাদের শুধুমাত্র এই কটা রঙই থাকে সূর্যে তা নয়, আরও অনেক রকমের রং থাকে। তার মধ্যে ক্ষতিকারকও আছে, ভালোও আছে। ক্ষতিকারক যে জায়গাটা আছে সেটাকে সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি মানে হচ্ছে এই যে আমরা এই বেগুনি অবধি পেয়েছিলাম তো এখানে, তারপরও এই জায়গায় আরও কিছু আছে, এইগুলো কিন্তু আমরা দেখতে পাই না, বা এর উপরে অবলোহিত বলে, লালের থেকে উপরে কিছু আছে যেগুলো আমরা দেখতে পাই না। তো আমাদের না দেখতে পাওয়া অংশে একটা রয়েছে অতিবেগুনি, যেটা বেগুনির থেকে নিচে, আর লালের থেকে উপরে একটা অংশ আছে, এটাকে বলে অবলোহিত। তার মধ্যে এই অতিবেগুনি রশ্মিটা আমাদের এর জন্য খুব ক্ষতিকারক। অতিবেগুনি রশ্মি আমাদের চোখের জন্য ভীষণ ক্ষতিকারক। কী কী ক্ষতিকারক হয় দেখো এখানে দেখেছে। সরাসরি চোখে পড়লে চোখের লেন্সের ক্ষতি হয়, মানে চোখের যে মেন মনিটা সেটা ক্ষতি হয়ে যায়। চোখের ভিতরে, মনির ভিতরে যে চোখের যে ভিতরের অংশে একটা রেটিনা বলে একটা পর্দা থাকে, সেই পর্দাতেও সেটা ক্ষয় করে দেয়। যে কোনো যে কোনো তোমার সেল, মানে ওটাকে কি বলে, প্রাণী কোষ ক্ষতি করার তার ক্ষমতা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে অতিবেগুনি এই রশ্মির এই ক্ষতিকারক প্রভাব। এই যে দেখো এখানে ডিএনএ এর ক্ষতি হয়, সব ওজন স্তর ক্ষয়ে যাওয়ার ক্ষেত্রে ওজন স্তরের জন্যই আমাদের ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, এবার অতিবেগুনি রশ্মি আমাদের এখানে যদি ক্ষতি হয়, তাহলে সূর্য থেকে যদি আর বাকি এত পরিমাণ অতিবেগুনি রশ্মি আসে, তাহলে আমরা বেঁচে আছি কী করে? কথাটা হচ্ছে যে সূর্য থেকে ওই পরিমাণ অতিবেগুনি রশ্মি আমাদের এখানে এসে পৌঁছাতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের এর যে অ্যাটমসফিয়ার, মানে আমাদের যে বায়ুমণ্ডল আছে, তার উপরের দিকে একটা ওজনের
গ্যাসের স্তর থাকে, এই ওজোন গ্যাসের স্তর এই অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে নেয়, ফলে সেই অতিবেগুনি রশ্মিটা আমাদের এখানে পৌঁছতে পারে না। পৃথিবীতে যে এই মানুষ কেন, প্রাণী যে সৃষ্টি হয়েছে এবং তারা যে টিকে আছে, তার কারণ হচ্ছে এই অতিবেগুনি রশ্মিটা এই ওজোন স্তর শোষণ করে নিতে পারে। আচ্ছা, আরেকটা ক্ষতিকারক রশ্মি হচ্ছে এক্স রশ্মি। এক্স রে তো অনেকেই হাড়টা ভেঙে গেছে কিনা দেখার জন্য করে, তাহলে সেটা কি ক্ষতিকারক? হ্যাঁ, ক্ষতিকারক। আমরা শরীরের যে এক্স রেটা করি সেটা খুব কম সময়ের জন্য সেই এক্স রেটা করা হয় বলে আমাদের শরীরে অত মারাত্মক ক্ষতি করে না। কিন্তু যদি বেশি সময় ধরে ওই এক্স রেটা শরীরে দেওয়া হয়, শরীরে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, এক্স রে রশ্মি দীর্ঘ ব্যবহারে ক্যান্সার সৃষ্টি হয়। এই জায়গাটা খেয়াল করে দেখো কি বলছে, এক্স রে রশ্মির দীর্ঘ ব্যবহারে ক্যান্সার সৃষ্টি হয়, এই কারণে গর্ভস্থ শিশুর এক্স রে করা উচিত নয়। বুঝতে পেরেছো? এক্স রেও কিন্তু ক্ষতিকারক। আমরা দুটো ক্ষতিকারক জিনিস সম্বন্ধে জানলাম, একটা অতিবেগুনি রশ্মি আর একটা হচ্ছে এক্স রে। আচ্ছা, এইবার যেটা রয়েছে সেটা একটা খুব সুন্দর, সেটা হচ্ছে যে আমাদের বেঁচে থাকার মধ্যে আলোর কি ভূমিকা। দেখো, আলো না থাকলে তোমার সবুজ উদ্ভিদ কখনো সালোকসংশ্লেষ করতে পারতো না। তুমি একটা অন্ধকার ঘরের মধ্যে একটা গাছ জন্মাতে পারবে না, তার গাছ জন্মানোর জন্য তার কিছু পরিমাণ আলোর সবসময় প্রয়োজন, না হলে সে খাবার তৈরি করবে কী করে? খাবে কি? আলো, গাছকে তো খেতে হবে, খাওয়াটা পেতে গেলে তাকে সালোক সংশ্লেষ করতে হবে, সালোক সংশ্লেষ করতে গেলে তাকে আলো পেতে হবে। খেয়াল করে দেখো, আমরা তো গাছ সম্বন্ধে বড় বড় কথা বলে দিলাম, আমরা কি খাচ্ছি? আমরা তো সেই গাছই খাচ্ছি, আর নয়তো কি খাচ্ছি? আমরা মুরগি খাচ্ছি বা কোনো পশুর মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি। এরা কিন্তু আবার খেয়াল করে দেখো, এরা ওই গাছই খাচ্ছে। তার মানে আমরা যেইভাবে যেখান থেকে যেইভাবেই খাবার জোগাড় করি না কেন, সেটা কিন্তু কোনো না কোনোভাবে গাছ থেকে গাছের ইয়েতে এসেছে। ধর একটা ছাগল, সে গাছ খাচ্ছে, তবে আমরা তো সেই ছাগলের মাংস পাচ্ছি, তাই না? তো আমাদের খাদ্যের সম্পূর্ণ সোর্সটাই তার মানে উদ্ভিদ, হয় ডাইরেক্টলি বা মাঝখানে কিছু একটা আছে। তো যদি এই সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ না করতে পারতো, তাহলে কি আমরা খাবার পেতাম না? আমরা তৈরি হতাম, কোনো প্রাণী তৈরি হতো না তো। তাহলে সালোক সংশ্লেষ করতে পারে কেন? সূর্যের আলো আসে বলে। এই সূর্যের আলো আসে বলেই সালোক সংশ্লেষ হয়, এবং তার জন্যই খাবার তৈরি হয়। সবার জন্য খাবার যেটা, সেটা আমাদের তৈরি হয়। দ্বিতীয় কথা হচ্ছে, সালোক সংশ্লেষের ফলেই কিন্তু তোমার অক্সিজেন তৈরি হয়। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারতাম না। তো এর জন্য আমাদের কাছে এই সালোক সংশ্লেষ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে। আমরা শুধু উদ্ভিদের জন্য ভাবলে চলবে না, সবার জীবনেই এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের এখানে কিছু সুন্দর ছোট ছোট গল্প আছে, এগুলো পড়ো, এগুলো আমি আলাদা করে বলছি না, পড়লে ভালো লাগবে। তাহলে আমাদের আলো জিনিসটা তিনটে ভাগে ভাগে আমরা শেষ করলাম। প্রথমে আলোর সম্বন্ধে জানলাম, আলো কী, তার কোথার থেকে আলো আসে, কিসের মধ্যে দিয়ে আলো আসে সেগুলো জানলাম। আলোর প্রতিফলন জানলাম, আলোর প্রতিসরণ জানলাম, এবং শেষে গিয়ে আমরা আলোর বিচ্ছুরণ বা বর্ণালী তৈরি সম্বন্ধে জানলাম। এখানে গিয়ে আমাদের আলোর চ্যাপ্টারটা শেষ হচ্ছে, তিনটে পার্টে।